ওকে, 96 থেকে 496 থেকে 498 সিআরপিসি। এর আগে আমাদেরকে একটা ধারা পড়তে হবে, খুব বেশি ইম্পর্টেন্ট না, যে হ্যাবিয়াস কর্পাস বা বন্দি হাজির রিট প্রসঙ্গে সিআরপিসির কত ধারায় বলা হয়েছে? সিআরপিসি 491 ধারায় বলা হয়েছে। হ্যাবিয়াস কর্পাস বা হচ্ছে বন্দি হাজির রিট প্রসঙ্গে বলা হয়েছে 491-তে, 491। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কোনো ব্যক্তিকে যদি ইলিগালি, আনলফুল্লি, বেআইনিভাবে ডিটেন্ড করা হয়, বেআইনিভাবে আটক করা হয়, তখন সেই ব্যক্তিকে আদালতে হাজির হতে বলা হয়। কোন ব্যক্তিকে? যেই ব্যক্তিকে বেআইনিভাবে আটক করা হয়েছে, সে আদালতে হাজির হয়ে তার ব্যাখ্যা জানতে চাবে এবং যারা তাকে আটক করেছে তাদের ব্যাখ্যা জানতে চাবে। যাই হোক, এখান থেকে আমরা জাস্ট এতটুকু মনে রাখি, এটা জুডিশিয়ারির জন্য আমাদের ব্যাপকভাবে পড়তে হয়। হ্যাবিয়াস কর্পাস বা বন্দি হাজির রিট প্রসঙ্গে সিআরপিসির কোথায় বলছে? সিআরপিসির 491 ধারাতে বলছে। এখন আমরা চলে যাব হচ্ছে এর মাঝে আমাদের 492 আছে, 494 আছে, যেটা পাবলিক প্রসিকিউটর সম্পর্কে বলা আছে, যেটা আমরা মামলা প্রত্যাহারের জায়গাটাতে পড়ছিলাম 248 এর সাথে মিল রেখে, 248 ধারার সাথে মিল রেখে। এবার আমরা চলে যাব 496, 497, 498। 496 এ বলছে, যেমন আমাদের অফেন্সের যদি আমরা নেচার দেখি, সেখানে আমরা বেলেবল অফেন্স পাই, নন বেলেবল অফেন্স পাই। সেখানে আমরা জামিনযোগ্য অপরাধ পাই, জামিন অযোগ্য অপরাধ পাই। তাহলে বেলেবল অফেন্সে আদালত বেল দিতে বাধ্য, এখানে শ্যাল শব্দটা উল্লেখ করা আছে 496-তে, যে দ্য কোর্ট শ্যাল, এরকম। এখানে আমরা যদি একটু পড়ি, হ্যাঁ, such person shall be released on bail, such person shall be released on bail, যিনি হচ্ছেন বেলেবল অফেন্স অভিযুক্ত হবে, জামিনযোগ্য অপরাধে আদালত জামিন দেবে, এটা হচ্ছে 496। এখন প্রশ্ন হচ্ছে নন বেলেবল অফেন্সে তাহলে আদালত জামিন দিবে কিনা, জামিন অযোগ্য অপরাধে আদালত জামিন দিবে কিনা? উত্তর হচ্ছে প্রথমত জামিন অযোগ্য অপরাধে আদালত জামিন দিবে না, নন বেলেবল অফেন্সে আদালত বেল দিবে না, রাইট? তো নন বেলেবল অফেন্স আদালত জামিন দিতে পারে, নন বেলেবল অফেন্স আদালত জামিন দিতে পারে। এটা 497-1-এ সত্য সহকারে বলা আছে শেষের দিকে, প্রোভাইডেড দ্যাট দ্য কোর্ট মে ডিরেক্ট that any person under the age of 16 years, 16 বছরের নিচে হলে, or any woman, কোন মহিলা, or any sick or infirm person accused of মানে যদি কোনো অভিযুক্ত অ্যাকিউজড যদি মহিলা হয়, অ্যাকিউজড যদি 16 বছরের নিচে হয়, অ্যাকিউজড যদি সিক অর ইনফার্ম হয়, অক্ষম ব্যক্তি হয়, অসুস্থ হয়, সেই ক্ষেত্রে আদালত নন বেলেবল অফেন্সে বেল দিতে পারে, নন বেলেবল অফেন্সে বেল দিতে পারে, অর্থাৎ জামিন অযোগ্য অপরাধে জামিন অযোগ্য অপরাধে কি দিতে পারে? জামিন দিতে পারে। ওকে, জামিন অযোগ্য অপরাধে জামিন দিতে পারে, সেটা আমরা দেখলাম। 497-তে আরো বলছে, আমরা যদি
497 এক নম্বর পয়েন্টটা দেখি, 497 ক্লোজ 1 দেখি। সেখানে আমরা দেখব যে নন বেলেবল অফেন্সে, জামিন অযোগ্য অপরাধে আদালত জামিন দিবে না, কোন অবস্থাতেই জামিন দিবে না। কখন? আদালত যদি দেখে the accused has been guilty of an offense, accused এমন একটা অপরাধে দোষী সাব্যস্ত, পানিশেবল উইথ ডেথ, যা শাস্তি হচ্ছে ডেথ, মৃত্যুদণ্ড, or imprisonment for life, অথবা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। অর্থাৎ আসামি যদি মৃত্যুদণ্ডযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত হয়ে থাকে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে এরকম কোন অপরাধ অভিযুক্ত হয়ে থাকে, তাহলে আদালত কোন অবস্থাতে জামিন দিবে না। তাহলে আমরা জামিন অযোগ্য অপরাধে 3টা সিচুয়েশন পাই 497। সেটা হচ্ছে প্রথমত জামিন অযোগ্য অপরাধে আদালত জামিন দিবে না, এক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জামিন অযোগ্য অপরাধ আদালত কোন অবস্থাতেই জামিন দিবে না। যদি অ্যাকিউজড কোন একটা অফেন্সের জন্য অভিযুক্ত হয়, অ্যাকিউজড হয়, যেটা শাস্তি হচ্ছে ডেথ সেন্টেন্স অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এবং জামিন অযোগ্য অপরাধেও আদালত জামিন দিতে পারে যদি আসামির বয়স 16 বছরের নিচে হয়, আসামি মহিলা হয়, আসামি সিক অর ইনফার্ম হয়, অর্থাৎ অসুস্থ বা অক্ষম ব্যক্তি হয়, সেক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধে জামিন দিতে পারে। এবার আমরা চলে যাই 498-এ, যেটাকে আমরা অ্যান্টিসিপেটরি বেল বলি। অ্যান্টিসিপেটরি বেল এখানে কোনো কিছু বলা নাই। অ্যান্টিসিপেটরি বেল, আগাম জামিন। অ্যান্টিসিপেটরি, আগাম, এই শব্দটা কিন্তু এখানে বলা নেই। আগাম মানে অগ্রিম, এটা কিন্তু এখানে বলা নাই। তাহলে এখানে কিভাবে বলা আছে? এখানে বলা আছে the amount of every bond under this chapter shall be fixed with due regard to the circumstances of the case and shall not be excessive, বেশি হবে না, and the court and the high court division or court of session may in any case, whether there be an appeal on conviction or not, direct that any person be admitted to bail or the bail be required by a police officer or magistrate be reduced. আচ্ছা, যেখানে পুলিশ অফিসার বা কোনো ম্যাজিস্ট্রেট বেল দেয় না, বেল দিতে পারে না বা বেল দেয় না, জামিন দেয় না, সেখানে মানে একটা হচ্ছে যে এখানে বেল দিতে পারে না, বিষয়টা এরকম না, এখানে রিডাকশন শব্দটা উল্লেখ করছে। রিডাকশন মানে হ্রাস করা শব্দটা উল্লেখ করছে, এখানে রিডাকশন শব্দটা উল্লেখ করছে। এই রিডাকশন শব্দটা উল্লেখ করে বলছে যে যেখানে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটরা বেলকে কমাইতে পারে, জামিনের মেয়াদকে কমাইতে পারে, সেই জায়গাতে ইন এনি কেস, যে কোনো ব্যাপারে, অ্যাট এনি টাইম, যে কোনো সময়, হাইকোর্ট ডিভিশন বা দারা জজ বেল দিতে পারে। বিষয়টা হচ্ছে এই যে ইন এনি কেস, যে কোনো বিষয়ে, অ্যাট এনি টাইম, যে কোনো সময়ে, এটা দ্বারা বোঝায় মামলাটা ট্রায়ালে যাওয়ার আগে, মামলা হওয়ার আগে বা মামলা হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এটার আগে কোন পার্সন জামিন দিতে পারে। এটাকে আমরা বলতেছি আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেল। অ্যাকচুয়ালি অ্যান্টিসিপেটরি বেল এই কথাটা এখানে নাই। তাহলে আমরা কেমনে বুঝলাম? হচ্ছে ওই জায়গা থেকে যেখানে বলা হয়েছে ইন এনি কেস, যে কোনো ব্যাপারে, যে কোনো বিষয়, উইথ ডিউ রিগার্ড টু দ্য সার্কামস্টেন্সেস অফ দ্য কেস, কেসের পরিস্থিতি বিবেচনা করে। তবে
এই অ্যান্টিসিপেটরি বেল দিতে পারে দুইটা কোর্ট, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন আর একটা হচ্ছে সেশন জাজ। আর এটা হচ্ছে 498 এ 498 এমসিকিউর জন্য আমাদের এখানে আর পড়ার দরকার নাই, এখানে আমাদের পড়ার দরকার নাই। আপনার আপনার আমরা যদি 500 ধারাতে যাই, সেখানে আমরা দেখবো ডিসচার্জ ফ্রম কাস্টডি, কাস্টডি থেকে মুক্তি দেওয়া, কাস্টডি থেকে অব্যাহতি দেওয়া। এই বিষয়টা কিরকম? যেমন এটা পড়ার আগে 499 আমাদেরকে যেতে হবে। 499, এই ধারাগুলো আমাদের ইম্পর্টেন্ট না। 499-তে বলছে যখন বেল দেওয়া হয় তখন তার কাছ থেকে সিকিউরিটি নেওয়া হয়, সিকিউরিটি না সরি সিউরিটি নেওয়া হয়, মুসলেখা নেওয়া হয়। তো মুসলেখা নিল, দেখা গেল যে যে সিউরিটি নিল, যেই মুসলেখা নেওয়া হলো জামিনের জন্য, ইট হ্যাজ বিন এক্সিকিউটেড, এটা ভালোভাবে সম্পাদন হয়েছে। তখন কি করবে? তখন হচ্ছে মানে এই বিষয়টা এরকম, যদি সিউরিটি নিয়ম মেনে পারফর্ম হয় তখন আদালত জামিন দিতে পারে। এটা হচ্ছে আমাদের 500 ধারাতে বলছে। বাট আমাদের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে 496 আর হচ্ছে 498। 496 থেকে 498, এখান থেকে আমাদের আর বলার দরকার নাই। তাহলে দেখেন যে 499 একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এটা আমাদের জানা দরকার। এই যে যখন হচ্ছে বেল দিচ্ছে, যখন হচ্ছে বেল দিচ্ছে তখন হচ্ছে বন্ড আছে না, বন্ড, এই বন্ডে মানে বন্ডটা ফার্নিশ করতে, বন্ডটা সম্পাদন করতে হয় এবং সেখানে একটা টাকার পরিমাণ উল্লেখ করা হয়, এ বন্ড ফর দ্য সাম অফ মানি এস দ্য পুলিশ অফিসার অর দ্য কোর্ট। এবং এই বন্ড সম্পাদিত হওয়ার পরে, বন্ড সম্পাদিত হওয়ার পরে, বন্ড সম্পাদিত হওয়ার পরে কি হয়? বন্ড সম্পাদিত হওয়ার পরে তাকে রিলিজ দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে এই বন্ডের অর্থটা, যে মানিটা হবে, এটা নির্ধারণ কে করতে পারবে? প্রথমত এটা তো কোর্ট নির্ধারণ করবে। 2 নম্বর হচ্ছে এখানে পুলিশ অফিসারকেও ক্ষমতা দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে বন্ডে মানে জামিন দেওয়ার ক্ষেত্রে বন্ডে যে টাকার পরিমাণ উল্লেখ করতে হয়। আচ্ছা, বন্ড কেন লাগে? যে আপনারা নির্দিষ্ট সময়ে আবার হাজির হবেন, আপনারা নির্দিষ্ট সময়ে আবার হাজির হবেন, মূলত এই কারণে বন্ডটা ফার্নিশ হয়, বন্ডটা কনফার্ম হয়। এখন কথা হচ্ছে যে ওখানে একটা টাকার পরিমাণ উল্লেখ থাকে, অর্থাৎ যে সিউরিটি দেয় তাকে রিস্ক দিতে হয় যে এই লোক যদি হাজির না হয় তাহলে এই রিস্ক আমি নিলাম। তাকে হাজির করানোর দায়িত্ব একজন ব্যক্তি নিয়ে যায়। যে ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে অর্থাৎ অ্যাকিউজডকে, যিনি জামিনে মুক্তি পান, তাকে হাজির করার জন্য দায়িত্ব নেয়, তার নাম হচ্ছে সিউরিটি, তার নাম হচ্ছে সিউরিটি। তো ওখানে সেই টাকার পরিমাণ নির্ধারণটা কে করবে? করবে হচ্ছে আদালত অথবা হচ্ছে পুলিশ অফিসার, আদালত অথবা হচ্ছে পুলিশ অফিসার। এটা হচ্ছে 499-তে বলছে। তারপর আমাদের অনেকগুলো ধারা পড়ার একেবারেই দরকার নাই, একেবারেই দরকার নেই আমাদের। আমরা এখন যাব হচ্ছে ট্রান্সফার অফ ক্রিমিনাল কেস। ট্রান্সফার অফ ক্রিমিনাল কেস, এই ধারাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। ট্রান্সফার অফ ক্রিমিনাল কেস
অর্থাৎ হচ্ছে এই যে ক্রিমিনাল কেসগুলো আছে এগুলো ট্রান্সফার করা, এগুলো স্থানান্তর করা। তো প্রথমে আছে পাওয়ার অফ অ্যাপিলেট ডিভিশন টু ট্রান্সফার কেসেস এন্ড অ্যাপিলস। মানে অ্যাপিলেট ডিভিশন, আপিল বিভাগ, মানে আপিল বিভাগ বলতে বোঝাচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোন মামলাকে বা কোন আপিলকে ট্রান্সফার করতে পারবে, এটা বলছে 525A তে, 525 কথা। জাস্ট এতটুকু মনে রাখেন। তার মানে এই আপিল বিভাগ আমাদের সর্বোচ্চ আদালত। আমরা যদি চিন্তা করি যে আমাদের সর্বোচ্চ আদালত কোনটা, আমাদের সর্বোচ্চ আদালত কিন্তু হচ্ছে আপিল বিভাগ। আমাদের সর্বোচ্চ আদালত হচ্ছে আপিল বিভাগ, রাইট? তাহলে এই যে আমাদের সর্বোচ্চ আদালত হচ্ছে আপিল বিভাগ, এই আপিল বিভাগ কোন মামলাকে কোথা থেকে কোথায় ট্রান্সফার করতে পারে। যেমন এখানে প্রথমেই বলে দিচ্ছে the appellate division may direct the transfer of any particular case or appeal from one permanent bench, একটা স্থায়ী বেঞ্চ থেকে, of the high court division, high court division একটা স্থায়ী বেঞ্চ থেকে, to another permanent bench of the high court division, অন্য একটি পার্মানেন্ট বেঞ্চে স্থানান্তর করতে পারে। আরো কথা আছে from any criminal court within the jurisdiction of one permanent bench of the high court division to any other criminal court of equal। আচ্ছা, যাই হোক, মানে আপিল বিভাগ কোন মামলাকে, কোন আপিলকে ট্রান্সফার করতে পারে। আচ্ছা, ট্রান্সফার কেন করে ভাই? নিষ্পত্তি করার জন্য, ঠিক না? অনেক সময় দেখবেন কি আমরাও আদালতের কাছে অ্যাপ্লাই করি। কেন অ্যাপ্লাই করি? আমরা আদালতের কাছে অ্যাপ্লাই করি, আদালত যে আমি এই কোর্টে মামলাটা রাখবো না, আমি অন্য কোর্টে নিয়ে যাব। সেখানে কোর্ট নিজে উইলিংলি ট্রান্সফার করে। এই সমস্ত ট্রান্সফারের কথা বলা হয়েছে 525 ক, বাট এখানে পাওয়ারটা দিয়েছে আপিল বিভাগকে। তাহলে হাইকোর্ট ডিভিশন পারে, এটা কোথায় বলছে? 526-এ। মোটামুটি ট্রান্সফারের কারণগুলো একই। হ্যাঁ, এটা 526 এবং 526B-তে বলছে, 526A নাই, হ্যাঁ, অমিট হয়ে গেছে। 526B-তে বলছে পাওয়ার অফ সেশন জাস্ট টু ট্রান্সফার কেসেস, অর্থাৎ দায়রা জজের আছে 526। তাহলে প্রথমে 526-এর বি, তাহলে প্রথমে শুরু হচ্ছে 525-এর ক দিয়ে আপিল বিভাগ, 526 হচ্ছে হাইকোর্ট ডিভিশন, 526-এর বি হচ্ছে সেশন জাজ বা দায়রা জজ কোন মামলাকে ট্রান্সফার করতে পারে। এখানে একটা পার্থক্য আছে ট্রান্সফারের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপিল বিভাগ আপিল সহ মূল মামলাকে ট্রান্সফার করতে পারে, আর অন্যান্য যে কোর্টের কথা বলা হয়েছে হাইকোর্ট ডিভিশন অথবা সেশন জাজ, তারা শুধু কেসকে, মূল মামলাকে ট্রান্সফার করতে পারে। জাস্ট এতটুকুই পার্থক্য আমাদের। এরপর আমরা চলে যাব হচ্ছে এরপর আমরা চলে যাব হচ্ছে 535, 535, 535, 535, সেখানে বলছে ইফেক্ট অফ অমিশন টু প্রিপেয়ার সার্চ। ইফেক্ট অফ অমিশন, অমিশন মানে বাদ দেওয়া। তো দেখা গেল যে আদালত যখন চার্জ গঠন করতেছে, no finding or sentence pronounced or passed shall be deemed invalid
merely on the ground that no charge was framed. আচ্ছা, আমাদের চার্জ গঠনের কি কাজটা হয়? চার্জ গঠনে মূলত এই কাজটা হয় যে আমরা সিপিসিতে পড়বো অর্ডার 14-এ, আদেশ 14-তে, যে ফ্রেমিং অফ ইস্যুস, ইস্যু গঠন বা বিচার যে বিষয় গঠন। চার্জ গঠনে কোন কাজটা হয়? যে কোন বিষয়টা আমাদের দ্বন্দ্বের, কোন বিষয়টাকে সামনে রেখে আমাদের মামলা অগ্রসর হতে হবে, এই কাজটা কে করে? ম্যাজিস্ট্রেট করে। যখন ধরেন একটা মামলা অনেকগুলো টপিক থাকে না, তো কোনো একটা টপিক নিয়ে চার্জ গঠন হয় নাই, তখন যদি দেখা যায় সেই চার্জ গঠন না করার কারণে মামলার কোনো জাস্টিস ব্যাহত না হয়, সেক্ষেত্রে ওই ওই উক্ত চার্জের উপর, ওই ভুল চার্জের উপর চার্জ গঠন করা হয় নাই কোনো বিষয়ে, সেই চার্জের উপরে যদি অ্যাকিউজডকে শাস্তি দেওয়া হয়, তাহলে সেই শাস্তিটা ইনভ্যালিড হবে না। বাট যদি দেখা যায় যে চার্জ গঠন না করার কারণে জাস্টিস মানে ফেইলিয়ার অফ জাস্টিস হয়েছে, অর্থাৎ ন্যায় বিচারে বিঘ্ন ঘটছে, তখন কি হবে? ন্যায় বিচারে যখন বিঘ্ন ঘটবে তখন কি হবে? তখন হচ্ছে সেই চার্জের উপর ভিত্তি করে যদি কোনো অ্যাকিউজডকে শাস্তি দেওয়া হয়, সেটা হচ্ছে ইনভ্যালিড হয়ে যাবে, সেটা হচ্ছে অবৈধ হয়ে যাবে। তাহলে কোন গ্রাউন্ডে অবৈধ হবে না? তাহলে চার্জ গঠন করা হলো না, বাট যে শাস্তিটা চার্জ গঠন করা হলো না, চার্জ গঠন না করার কারণে জাস্টিসে কোনো ব্যাঘাত ঘটে নাই, ন্যায় বিচারে কোনো ব্যাঘাত ঘটে নাই, তাহলে চার্জ যে গঠন করা হয় নাই কোনো একটা টপিকে, এটার কারণে যে শাস্তিটা দেওয়া হয়েছে সেই শাস্তিটা অবৈধ হবে না। যদি দেখা যায় যে চার্জ গঠন করা হয় নাই কোনো একটা বিষয়ে ওই মামলাতে, সেটার কারণে জাস্টিস ব্যাহত করছে, তখন কি হবে? তখন হচ্ছে অ্যাকিউজডকে যে শাস্তিটা দেওয়া হবে সেটা অবৈধ হয়ে যাবে, সেটা ইনভ্যালিড হয়ে যাবে। এবার আসি আমাদের লোকাল ইন্সপেকশন। লোকাল ইন্সপেকশন মানে হচ্ছে স্থানীয় তদন্ত। তো স্থানীয় এটা ঠিক স্থানীয় তদন্ত না, স্থানীয় পরিদর্শন। স্থানীয় পরিদর্শন সম্পর্কে আমাদের কোথায় বলছে? 539 বি, জাস্ট এতটুকু আমাদের জানলেই হবে যে লোকাল ইন্সপেকশন, সিপিসি তো হচ্ছে লোকাল ইনভেস্টিগেশন অর্ডার 26, আর সিআরপিসি তে লোকাল ইন্সপেকশন হচ্ছে 539 বি। জাস্ট এতটুকু জানলে হবে। এবং ভাইভা বোর্ডে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে লোকাল ইন্সপেকশন কোথায় আছে। আমরা কিন্তু লোকাল ইনভেস্টিগেশন জানি, স্থানীয় তদন্ত জানি, বাট স্থানীয় পরিদর্শন বলা আছে 539 বিতে। এবার আছে 540। 540 বলছে পাওয়ার টু সামন ম্যাটেরিয়াল উইটনেস অর এক্সামিন পারসন প্রেজেন্ট। মানে বিষয়টা এরকম, যিনি হচ্ছেন ধারা হচ্ছেন মামলার উইটনেস থাকবে, তাদেরকে আমরা কোন সময় এক্সামিন করতে পারব, এটা সিআরপিসি তে স্পষ্ট করে বলে দিছে যে at any stage of any inquiry, trial or other proceeding, অর্থাৎ মামলার যে কোনো স্টেজে, সেটা ট্রায়াল হোক, প্রসিডিংস হোক, ইনকোয়ারি হোক, যে কোনো স্টেজে আপনার ওই সাক্ষীর প্রতি সমন জারি হয়ে সাক্ষীকে এক্সামিন করা যাবে, সাক্ষীকে তলব করা যাবে, সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা যাবে। মানে 540 সিআরপিসি তে দেখেন আমাদের কোর্টকে একটা পাওয়ার দিয়ে দিছে। কি পাওয়ার? যে ওই মামলার যে কোনো উইটনেসকে যে কোনো সময়
এক্সামিন করা যাবে, যে কোনো সময় তলব করা যাবে। এটা 540-এ বলে দিচ্ছে। অ্যাট লাস্ট আমাদের সিআরপিসি থেকে 561A 561 ক 561A এখানে বলছে, এখানে ওই যে সেভিং অফ ইনহেরেন্ট পাওয়ার অফ হাইকোর্ট ডিভিশনের ইনহেরেন্ট পাওয়ারের কথা বলছে। সিপিসিতে আমরা গিয়ে দেখবো যে সিভিল কোড সিপিসিতে ইনহেরেন্ট পাওয়ার প্রসঙ্গে বলছে 151 ধারাতে বলছে, আর সিআরপিসিতে বলছে 561-এ 561 কদে। দুইটার মধ্যে একটা জায়গায় পার্থক্য আছে। প্রথম দুইটা পার্থক্য আছে। একটা পার্থক্য আছে যে সিআরপিসিতে শুধুমাত্র হাইকোর্ট ডিভিশন ইনহেরেন্ট পাওয়ার দেখাইতে পারে। সিআরপিসিতে সহজাত ক্ষমতা দেখাইতে পারে শুধুমাত্র হাইকোর্ট ডিভিশন। সিপিসিতে ইনহেরেন্ট পাওয়ার বা সহজাত ক্ষমতা দেখাইতে পারে সকল দেওয়ানি আদালত, এভরি সিভিল কোর্ট। যেমন অ্যাসিস্ট্যান্ট জাজের সেখানে ইনহেরেন্ট পাওয়ার আছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের আছে, সবারই আছে। আর সিআরপিসিতে শুধুমাত্র ইনহেরেন্ট পাওয়ার আছে হচ্ছে হাইকোর্ট ডিভিশনের। এটা একটা পার্থক্য সিপিসি এবং সিআরপিসি। আরেকটা পার্থক্য হচ্ছে যে আরেকটা পার্থক্য আছে যে টু গিভ ইফেক্ট টু এনি অর্ডার আন্ডার দিস কোড, অর্থাৎ সিআরপিসির আন্ডারে যদি কোনো অর্ডার হয়ে থাকে, টু এনি অর্ডার, যদি কোনো অর্ডার হয়ে থাকে সেটাকে ইফেক্ট করার জন্য, সেটাকে এনফোর্স করার জন্য, কার্যকর করার জন্য হাইকোর্ট ডিভিশন তার ইনহেরেন্ট পাওয়ারকে অ্যাপ্লাই করতে পারে। তাহলে ইনহেরেন্ট পাওয়ার may be applied by the High Court Division to give enforcement of any order under this code. অর্থাৎ এই আইনের অধীনে, কোন আইনের অধীনে ভাই? এই কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের আন্ডারে যদি কোনো অর্ডার হয়ে থাকে, সেই অর্ডারকে কার্যকর করার জন্য হাইকোর্ট ডিভিশন কি করতে পারে? অর্ডার করতে পারে। তো সেখানে হাইকোর্ট ডিভিশন আপনার ইনহেরেন্ট পাওয়ার ইউজ করতে পারে। এছাড়া সিপিসিতে যে কারণে ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করতে পারে, সিআরপিসিতে সে একই কারণে পারে। যেমন সিপিসিতে টু প্রিভেন্ট অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ এনি কোর্ট, অর্থাৎ আদালতের যেই প্রসেস আছে, কার্যক্রম আছে, সেটার যে অ্যাবিউজ হয়, যে অপব্যবহার হয়, এটাকে প্রিভেন্ট করার জন্য আদালত ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করা থাকে। আরেকটা হচ্ছে টু সিকিউর দ্য এন্ডস অফ জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আদালত ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করে থাকে, হাইকোর্ট ডিভিশন অ্যাপ্লাই করে থাকে। সিপিসিতে ঠিক একই কারণে এভরি সিভিল কোর্ট, প্রত্যেকটা দেওয়ানি আদালত ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করে থাকে। জাস্ট পার্থক্য দুইটা, একটা হচ্ছে কোর্টগত, আদালতগত। সিআরপিসিতে আমরা দেখি অনলি হাইকোর্ট ডিভিশন, সিপিসিতে দেখি প্রত্যেকটা কোর্ট। আরেকটা পার্থক্য হচ্ছে ওখানে দুইটা ক্ষেত্রে অ্যাপ্লাই হয় সিপিসিতে, সেটা হচ্ছে পাওয়ারের অ্যাবিউজকে প্রিভেন্ট করার জন্য, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যাতে জাস্টিস নিশ্চিত হয়, ন্যায় বিচার নিশ্চিত হয়, এই জন্য, যাতে ন্যায় বিচার নিশ্চিত হয় এই জন্য। ক্লিয়ার? আর সিআরপিসি তো আমরা একটা কারণ বেশি হয়েছে, সেটা হচ্ছে এই 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 সিআরপিসির আন্ডারে যদি কোনো অর্ডার হয়ে থাকে, সেটাকে এক্সিকিউট করার জন্য, সেটাকে কার্যকর করার জন্য হাইকোর্ট ডিভিশন ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করতে পারে। এ হচ্ছে আমাদের ওভারঅল সিআরপিসি। এবং আমরা যে সেকশনগুলো পড়ছি, এই সেকশনগুলো পড়লেই আমাদের হয়ে যাবে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? দাদা সিআরপিসি আমরা কটা ধারা পড়ছি দাদা টোটাল? কত হবে? প্রায় 100। দাদা 439 এর পরে আমি পাইছি আজকে 496। 439 এবং 496 ফাঁকি কি আর কোনো ধারা পড়া হয়েছে নাকি? হ্যাঁ দাদা,
492, 494, 491। হ্যাঁ দাদা। দাদা ওই যে স্থানান্তর আর প্রত্যাহার এই দুইটা একটু শব্দটা নিয়ে সমস্যা হইতেছে। ও আচ্ছা, স্থানান্তর একটা হচ্ছে ট্রান্সফার আর একটা হচ্ছে উইথড্র। হ্যাঁ, প্রত্যাহার মানে মামলা উঠায় নেওয়া, জি প্রত্যাহার মানে মামলা উঠিয়ে নেওয়া, উইথড্র করা। আর স্থানান্তর মানে হচ্ছে এই কোর্ট থেকে অন্য কোর্টে মামলাটা ট্রান্সফার করে নেওয়া বা ট্রান্সফার করে দেওয়া। একটা হচ্ছে আমি ট্রান্সফার করে নিয়ে গেলাম, অথবা আমি ট্রান্সফার করে নিয়ে নিলাম সেখানে মামলাটা নিষ্পত্তি করার জন্য। আমি যদি দেখি যে এখানে আমার বিচারক পক্ষপাতিত্ব নিতেছে আমার অন্য পার্টির, তখন আমি কি করব? তখন আমি ট্রান্সফারের জন্য আবেদন করবো অন্য কোর্টে নেওয়ার জন্য। অথবা আমাদের হাইকোর্ট ডিভিশন, সেশন জাজ অথবা আপিল বিভাগ যদি দেখে যে এখানে অ্যাবিউজ হচ্ছে, তখন তারা নিজেরাই সেখান থেকে প্রত্যাহার করে নেবে, সরি ট্রান্সফার করে দিবে মামলাটা ডিসপোজ নিষ্পত্তি করার জন্য। প্রিভেন্ট দাদা, অ্যাবিউজ এরপরে দাদা এটা কোন কি বলছেন বুঝি নাই দাদা। ওই যে কি দাদা? দাদা বলছিলাম এরপরে কোন সাবজেক্ট পড়া হবে? আমার তো ওই যে তামাদি আইন, তারপরে আপনার এসআর অ্যাক্ট, তারপরে সিপিসি, এই তিনটা সাবজেক্ট পড়া হয়নি। তাহলে আমরা সিপিসি বৃহস্পতিবার থেকে পড়বো। সিপিসি তাহলে ওই যে লিমিটেশন আর এসআর অ্যাক্ট। দাদা প্রিভেন্ট অ্যাবিউজ এটা কোনটা বলছেন দাদা? টু প্রিভেন্ট অ্যাবিউজ মানে এটা হচ্ছে যে দেখেন না, অনেক সময় কোর্ট তার ক্ষমতাকে অপব্যবহার করতেছে, তখন হাইকোর্ট ডিভিশন তাকে ধরে, তখন সে সেখানে ক্ষমতা প্রয়োগ করে যে আপনি তো এভাবে করতে পারেন না, এরকম আর কি। কোর্ট প্রসেসিং অনেক সময় তাহলে অপব্যবহার হয় অ্যাবিউজ না, বাংলা হলো ওই অপব্যবহার। একটা আছে ইউজ। অ্যাবিউজ বাংলা হলো অপব্যবহার। ইউজ মানে হচ্ছে ভালো অর্থে, এটার হ্যাঁ, অপোজিট হচ্ছে অ্যাবিউজ, অপব্যবহার। জি। তো ঠিক আছে, আমরা পড়াশোনা করতে থাকি, আর বৃহস্পতিবার সিপিসি ক্লাস করি। হ্যাঁ, ঠিক আছে দাদা।